আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? আমরা যখন কোনো ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন ফাইল প্রস্তুত করতে যাব, অর্থাৎ তাদের আইটি 11/2023 রিটার্ন ফর্মটি ফিল আপ করতে যাব, প্রথমেই আমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। অনুগ্রহ করে আয়কর রিটার্ন ফর্মটি বের করবেন এবং সেকেন্ড পেজে যাবেন। সেকেন্ড পেজে দেখবেন প্রথমেই আছে মোট আয়ের বিবরণী। তো প্রথমেই আমাদেরকে মোট আয় বের করতে হবে। এই মোট আয় বের করার জন্য আমরা আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে টোটাল 10টি উৎস থেকে এখানে আসে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, একজন ব্যক্তি করদাতার কিন্তু সবগুলো উৎস থাকে না, তার যে উৎসগুলো থেকে ইনকাম আছে ওই উৎসগুলো হিসাব করে এখানে নিয়ে আসা। যেমন একজন চাকরিজীবী করদাতা, তার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে চাকরি হইতে আয় হিসাব করে এখানে টাকাটা বসাতে হবে। একইভাবে ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, যেগুলো আছে সবগুলো আলাদা আলাদা হিসাব করে ফাইনাল অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে এসে বসাই দেব। তাহলে আমরা এখন দেখতেছি চাকরি হইতে আয়। যদি কারো চাকরি হইতে আয় থাকে, প্রথমেই আমরা তফসিল অনে যাব। নিচের দিকে আসেন, এই যে দেখেন তফসিল অন। তফসিল অনে কি বলছে, চাকরি হইতে আয় থাকিলে নিম্নোক্ত তফসিলটি পূরণ করতে হবে। এখন এখানে কিন্তু আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সরকারি বেতনভুক্ত আর একটা হচ্ছে বেসরকারি বেতনভুক্ত। তাহলে আমরা যেহেতু সরকারি বেতনভুক্ত কর্মচারীর আয় বের করার চেষ্টা করব এই ভিডিওতে, কাজে আমরা এই অংশটি ফিল আপ করবো। এখানে দেখবেন যে বিবরণসমূহের মধ্যে সে কত ধরনের বেতন ভাতা যা যা পাচ্ছে সেগুলোর নামের একটা লিস্ট এখানে দেয়া আছে। এখানে হচ্ছে ওই খাত থেকে সে কত পাচ্ছে, মানে টোটাল কত পাচ্ছে, এবং সেখান থেকে কত টাকা কর অব্যাহতি প্রাপ্ত, এবং সেটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নিট করযোগ্য আয়। তো এভাবে সকল নিট করযোগ্য আয় বের করে আমরা টোটালটা যোগ করে এই টোটালটা নিয়ে আমরা হচ্ছে ওই যে চাকরি হইতে আয় যে কলামটা দেখলাম ওখানে বসিয়ে দেব। তো এটাই আমরা এখন প্র্যাকটিস করে দেখাবো। তো চলুন আমরা একজন সরকারি চাকরিজীবীর তফসিল অন কিভাবে পূরণ করে সেটা একটু দেখে আসি। জনাব মহিদুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী এবং তার জন্য চাকরি বেতন ভাতাদি আদেশ 2015 প্রযোজ্য, অর্থাৎ তিনি সরকারিভাবে বেতন ভাতা পাচ্ছেন। 30 জুন 2023 তারিখ পর্যন্ত তার ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। কি কি দেয়া আছে দেখুন, মাসিক মূল বেতন, মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা। এছাড়াও যে তথ্য দেওয়া আছে দেখেন, তিনি সরকারি বাসায় থাকেন, তারপর ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। হিসাবরক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় 30 জুন 2023 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500 টাকা। এরপরে বলছে তিনি কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা তহবিলে 150 টাকা 100 টাকা করে দিচ্ছেন প্রতি মাসে, এবং এছাড়াও তার ডিপিএস আছে প্রতি মাসে 5,000 টাকা। তো এখান থেকে প্রথমে আমার আইডেন্টিফাই করতে হবে যে তার সরকারি চাকরিজীবী হিসেবে তিনি কোন ইনকামগুলো করতেছেন। যেমন এই কয়টা তো আমরা পেয়েছি, এর সাথে সাথে তিনি সরকারি বাসায় থাকেন, এটাও তার চাকরির সংক্রান্ত সুবিধা। তারপরে হচ্ছে তিনি ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন, এটা হচ্ছে তার একটা বিনিয়োগ। এবং এখানে বলছে ভবিষ্যৎ তহবিল থেকে অর্জিত সুদের পরিমাণ 1,08,500 টাকা, এটা হচ্ছে তার ইনকাম, এটাও আসবে। এই কয়টা হচ্ছে তার চাকরি হইতে আয়। তো তাহলে আমরা কিভাবে তফসিল 1 পূরণ করতে পারি দেখুন। প্রথমে হচ্ছে মাসিক মূল বেতন, তাহলে আমরা মূল বেতনের সামনে আয়ের পরিমাণটা এখানে দিয়ে দিতে পারি। প্রতি মাসে হচ্ছে 56,500 টাকা ইন্টু 12 মাস। তারপরে হচ্ছে মাসিক চিকিৎসা ভাতা, আমরা চিকিৎসা ভাতার সামনে চিকিৎসা ভাতাটা দিয়ে দেই 1,500 ইন্টু 12 মাস। তারপর উৎসব ভাতার কথা বলছে 1,13,000 টাকা, আমরা উৎসব ভাতাটা দিয়ে দিচ্ছি 1,13,000 টাকা। তারপরে বলছে বাংলা নববর্ষ ভাতা, অর্থাৎ বৈশাখী ভাতা, বাংলা নববর্ষ ভাতা আছে 11,300 টাকা। এছাড়াও তিনি সরকারি বাসায় থাকেন, এখানে কোনো অ্যামাউন্ট দেয় নাই, যেহেতু এটা করযোগ্য না সেহেতু আমরা এটা ইগনোর করে দেই। এছাড়াও ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ, ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ হচ্ছে 1,08,500
500 টাকা। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম একজন সরকারি কর্মকর্তার শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস এই 3টা আইটেম হচ্ছে ট্যাক্সেবল হবে, বাকি সব কিছু তার করমুক্ত থাকবে। তাহলে আমরা এখানে কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা নির্ণয় করতে পারি। মূল বেতন সম্পূর্ণই করযোগ্য, চিকিৎসা ভাতা সম্পূর্ণ করমুক্ত, আমরা করমুক্তর ঘরে দিয়ে দিলাম। উৎসব ভাতা করযোগ্য, বৈশাখী ভাতা করমুক্ত। তারপরে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ করমুক্ত নাকি করযুক্ত? অবশ্যই করমুক্ত, কারণ ওই 3টা আইটেমের মধ্যে কিন্তু এটা নাই। 1,08,500। তাহলে কিন্তু আমরা তার টোটাল করযোগ্য আয় যেটা সেটা পেয়ে গেলাম 7,91,000। তাহলে এই 7,91,000 টাকা কোথায় যাবে? এই 7,91,000 টাকা সেকেন্ড পেজের চাকরি হইতে আয়ের এই কলামে বসবে। 7,91,000 টাকা এই কলামে বসবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে মোট আয় বিবরণীর এই আইটেমগুলো সব বের করে টোটাল ইনকামটা কমপ্লিট করে তারপরে নেক্সট স্টেপে যাব। তাহলে আমাদের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে মোট আয় বের করা। মোট আয় বের করার পরে হচ্ছে কি এই মোট আয়ের উপরে তার কত ট্যাক্স আসবে, সেই ট্যাক্সের উপরে কত সে রেয়াত পাবে, এগুলো পরের হিসাব। প্রথমেই আমাকে তার মোট আয়টা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা পরের মডিউলগুলোতে স্টেপ বাই স্টেপ এই মোট আয় নির্ণয়ের যে আইটেমগুলো আছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, প্রত্যেকটা আইটেম কিভাবে হিসাব করতে হয় সেটা দেখিয়ে তারপরে আমরা কর পরিগণনায় চলে যাব। যদি কোনো কনফিউশন থাকে অথবা লেকচারটি কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।